জহিরের স্ত্রী মারা গেছে 1 বছর হয়েছে। তার একমাত্র ছেলে হাসানের বয়স এখন 20 বছর। জহির নতুন একজন মহিলাকে বিয়ে করেছে। আজকে দুপুরবেলা তারা সবাই একসাথে খেতে বসেছে। বাহ, আজকে তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তা কি দিয়ে রান্না করেছো আজ? দেখে তো মনে হচ্ছে মাছের মাথা। আজ হাসানের জন্য কাতল মাছের মুড়ি ঘন্ট করেছি। ও তো মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে। বাহ, ছেলের জন্য ভালোবাসা একেবারে উতলে উঠেছে। দেখেছিস হাসান, তোর মা তোকে কত ভালোবাসে। সে একেবারে তোকে নিজের ছেলের মতোই আপন করে নিয়েছে রে। বাবা, আমি তোমাকে কতবার বলেছি ওই মহিলাকে তুমি আমার মা বলে সম্বোধন করবে না। আমি ওনাকে মা হিসেবে মানি না। আমার মা মরে গেছে। তুমি তোমার সুবিধার জন্য ওনাকে বিয়ে করেছো, আমি জানি সেটা। ভাইয়া, এসব কি বলছো তুমি? তুমি মাকে কেন এমন অপমান করে কথা বলছো? আমি তোমাকে কতবার বলেছি আমাকে ভাইয়া বলে ডাকবে না। তুমি তুমি আমার নিজের বোন নও। আমি তোমাকে নিজের বোন হিসেবে মেনে নেইনি। তোমার মা তোমাকে সাথে করে নিয়ে এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। আমি জানি বাবা, তুমি আমাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারছো না, কিন্তু তুমি আমাকে একজন মানুষ হিসেবে সম্মান তো দাও। আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি। আপনার এসব নাকি কান্না আমার একদম পছন্দ না। এসব নাকি কান্না করে আপনি আমার বাবার মন ভোলাতে পারেন, কিন্তু আমার মন কখনোই ভোলাতে পারবেন না। ছি ছি, তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতেও আমার লজ্জা হচ্ছে। তুমি কিনা একজন মায়ের বয়সী মহিলাকে এভাবে অপমান করে কথা বলছো। সে তোমার মা নাই হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ। অন্তত মানুষ হিসেবে তাকে তুমি সম্মানটা দাও না। আমাকে ক্ষমা করবেন বাবা, তাকে আমি নিজের মা হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। ভাঙা সংসারে আমার দম একেবারে বন্ধ হয়ে আসে। আমি না পারি কিছু বলতে, না পারি সইতে। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। না বাবা, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না। তুমি হলে এ বাড়ির একমাত্র সন্তান। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে আমাদের দেখবে কে? যে সংসারে আমার মন নেই, সে সংসারে আমার মন কখনোই টিকবে না। দয়া করে আমাকে আর আটকাবেন না, একদমই না। কেঁদো না সালমা, আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমি কি করব বলো? ও আমার একমাত্র সন্তান। আমি তো ওকে কিছু বলতেও পারি না। না গো না, আমি ওর ব্যবহারে কিছুই মনে করিনি। আমি শুধু এটাই ভাবছি যে আমি কি করলে আমার ছেলে হাসানের মন জয় করতে পারবো। তুমি যথেষ্ট করেছ। তোমার সাধ্য মতো যা যা করা সম্ভব তুমি তো সবকিছুই করেছ, কিন্তু ও কখনোই তোমাকে মা হিসেবে মেনে নেবে না। আমি চাইও না, ওর মায়ের পেটের জায়গা আমি দখল করতে চাই না। আমি শুধু চাই ও আমাকে ভালোবাসুক, একজন মানুষ হিসেবে মনে করুক। তুমি ওকে একটু সময় দাও। ওর মা মারা গেছে 1 বছরও হয়নি। এই সংসারের কথা চিন্তা করে আমি তোমাকে বউ করে এনেছি। ওর একটু সময় লাগবে। কিন্তু ও যে বললো বাড়ি ছেড়ে চলে যাবে, ও যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়, তখন তখন আমি নিজেকে কি করে ক্ষমা করব? আরে ধুর, বাড়ি ছেড়ে কোথায় যাবে? ও ছেলে মানুষ, রাগের মাথায় কি না কি বলেছে, আর তুমি ধরে বসে আছো। যাও, এখন আমাকে গোসলের পানি দাও। আমাকে গোসল করে আবার বাজারে যেতে হবে। শম্পা, লক্ষ্মী মা আমার, কি হয়েছে তোর? এখানে অবেলায় বসে বসে কাঁদছিস কেন? মা, চলো না, আমরা আগের বাড়িতেই চলে যাই। এই বাড়িতে তোমার বিয়ে হয়ে আসার পর থেকে ভাইয়া সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। মা, তোর ভাইয়া খারাপ ব্যবহার করে তো কি হয়েছে? এখানে তুই একটা নতুন বাবা পেয়েছিস। বাবা স্নেহ থেকে তুই বঞ্চিত ছিলি মা। তোর বাবা তো ছোটবেলায় মারা গেছে।
এই লোকটি আমাকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, তোকে সন্তানের মতো বুকে আগলে বড় করছে রে মা। তাও মা, পর কখনো আপন হয় না। দেখতে পাচ্ছ না ওই ছেলেটা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে, সারাদিন তোমাকে কত অপমান করে কথা বলে মা, আমাকে দু চোখেও সহ্য করতে পারে না। একটু মানিয়ে গুছিয়ে নে মা, দেখবি একসময় হাসান তোকে নিজের বোনের মতোই ভালোবাসবে। তবে মা যাই বলো, বাবা কিন্তু সত্যি সত্যি আমাকে নিজের মেয়ে জায়গাটাই দিয়েছে, আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, আমার সব দায়িত্ব নিয়েছে। তোর কথা ভেবেই তো আমি নতুন বিয়ে করেছি রে মা, যেন তোর জীবনটা সুন্দর হয়, তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি। আর তুই তুই কান্নাকাটি করিস না রে মা, ঘরে আয়, আমাকে রান্নাঘরের কাজে একটু সাহায্য কর। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এই জীবনটা অর্থহীন মনে হয়, বাড়িতে কোনো শান্তি পাই না। একটা বাইরের মহিলা আমার মায়ের সংসার দখল করে বসে আছে, চিন্তা করা যায়। ঠিক কথাই বলেছিস রে, অন্য একটা মহিলা তোদের বাড়িতে এসে ঢুকে পড়ল। তোর বাবাকেও বলি, এই বয়সে বিয়ে করার কি খুব দরকার ছিল? তোর বাপেরও ভীমরতি ধরেছে রে। এই পৃথিবীতে সবাই স্বার্থপর। বাবা তার নিজের সুখের কথা চিন্তা করে এই বুড়ো বয়সে এক মহিলাকে বিয়ে করেছে। ওই মহিলা আবার নিজের মেয়ে নিয়ে আমাদের বাড়িতে উঠে এসেছে। কি আর করবি, সবকিছু তোর খারাপ ভাগ্য রে। নিজের ভাগ্যকে এবার মেনে নেওয়ার চেষ্টা কর, কেমন? ভাবছি এই দেশের বাইরে চলে যাব, এই দেশেই আর থাকবো না। এখানে থাকলেই আমার মায়ের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। খুব ভালো কথা, তাহলে তুই এক কাজ কর, তোর বাবাকে বল তোকে 10 লক্ষ টাকা দিতে। আমি তোর দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব, কেমন? কি বলছিস তুই? তুই কি করে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিবি বলতো? আমার মামা দেশের বাইরে থাকে, আমি তার মাধ্যমে তোকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব রে। সত্যি তুই আমাকে? বাহ, তুই আমার অনেক বড় উপকার করলি রে। আমি আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলবো যেন আমাকে টাকা জোগাড় করে দেয়। দরকার হলে জমি বিক্রি করে হলেও আমাকে টাকা দেবে সে। কিন্তু এই সংসারে আমি আর থাকতে পারছি না, একদমই না। আরে বাবা, তোর বাবা যদি রাজি না হয় তাহলে জোর করে টাকা আদায় করে নিবি। তোর বাবা যেমন করে তোকে ঠকিয়ে অন্য একটা মহিলা বিয়ে করেছে, ঠিক তেমনি ভাবে তুইও ঠকাবি, ব্যাস খেল খতম। তুই একদম ঠিক কথা বলেছিস। এখন আমাকে আমার নিজের স্বার্থটা দেখতে হবে। আমি আর অন্য কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। ভালো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে হাসানের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে হবে। হাসানকে ব্যবহার করে আমি ওর বাবার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেব। এই যে সুন্দরী, এই অবেলায় কোথায় যাচ্ছ? একটু আমার দিকে ফিরে তাকাও না। খোকন ভাই, আপনাকে আমি কতদিন বলেছি রাস্তাঘাটে এইভাবে আমাকে বিরক্ত করবেন না। আপনি যদি কোনোদিন আমাকে বিরক্ত করেছেন না, তাহলে আমি আমার ভাইয়াকে বলে দেব। কে তোমার ভাইয়া? তোমার ভাইয়া তো তোমাকে নিজের বোন বলে মেনেই নেয় না, সারাক্ষণ তোমার নামে আজে বাজে কথা বলে বেড়ায়। একটু আগেও তোমার মাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। ভাইয়া আমাকে বোন ভাবতে নাই পারে, কিন্তু ওকে আমি নিজের ভাই মনে করি। দয়া করে আমার ভাইকে আজে বাজে কথা বলে উস্কে দেবেন না। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই, ও বাড়িতে তোমার আর থাকতে হবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো না তুমি আমার সাথে আমার বাড়ির বউ হয়ে চলো। চলো চলো। আমি মরে যাব, তারপরও আপনার মতো অমন খারাপ লোককে বিয়ে করব না। আপনি তো সারাদিন বেকার ঘুরে বেড়ান আর মেয়েদের উত্ত্যক্ত করেন। আমি আজকে বাড়িতে ভাইয়াকে সবকিছু বলবো। যাও, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করো, কিন্তু
তোমার ভাই তোমার কথাই শুনবে না, আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে, বুঝলে? বাবা, ও বাবা, আমি কাল থেকে স্কুলে যাব না বাবা। তুমি আমাকে স্কুলে যেতে বলো না। কেন রে, কি হয়েছে মা? আমাকে খুলে বল, কে তোকে কি বলেছে? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাইয়ার বন্ধু খোকন আমাকে আজে বাজে কথা বলে, আমাকে খারাপ প্রস্তাব দেয়। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমি স্কুলে যাব না বাবা। এত বড় সাহস আমার মেয়ের নামে আজে বাজে কথা বলা! ঠিক আছে, আমিও দেখে নেব ওই ছেলে কি করে এই গ্রামে টিকে থাকে। আমি আগামীকালই মোড়লের কাছে নালিশ করব। কি ব্যাপার বাবা, কার নামে নালিশ করার কথা বলছো তুমি? কি হয়েছে কি? সারাদিন তো আজে বাজে ছেলেদের সাথে ঘুরে বেড়াও। তোমার বন্ধু খোকন তোমার বোনকে প্রতিনিয়ত বিরক্ত করছে, আর তুমি ভাই হয়েও চুপ করে আছো, তাই না? তোমাকে কতবার বলবো বাবা, শম্পা আমার বোন নয়? শম্পা শুধু তোমার মেয়ে। আর তোমাকে কে বলেছিল এই মেয়েকে কলেজে ভর্তি করাতে? রাস্তা দিয়ে চলাফেরা করলে ছেলেরা এরকম বিরক্ত করেই থাকে, তাই বলে কি এসব নিয়ে আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করব? তোকে আমার ছেলে ভাবতেও ঘেন্না করছে। নিজের বোনকে একটা ছেলে বিরক্ত করছে, আর তুই কি না এসব আজে বাজে কথা বলে যাচ্ছিস। ও বাবা, তুমি ভাইয়াকে এসব নিয়ে কিচ্ছু বলো না। এই ব্যাপারটা আমি সামলে নেব। প্রয়োজন হলে বাড়িতে বসে পড়াশোনা করব, স্কুলে ক্লাস করতেও যাব না বাবা। বাড়িতে বসে পড়াশোনা করলে কি হবে? তুমি তো আর জজ ব্যারিস্টার হবে না, এর চেয়ে বরং সংসারের কাজে মন দাও। আর বাবা, তুমিও ওকে একটা ভালো দেখে বিয়ে দিয়ে দাও। আজ যদি আমি সত্যি সত্যি তোমার নিজের বোন হতাম, তুমি কখনোই এই কথা বলতে পারতে না। তুমি আমার বোন নও, আর আমিও তোমার ভাই নই। এখন দয়া করে একটু ভেতরে যাও, বাবার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। এমন কি কথা বলবে তুমি যা শম্পার সামনে বলা যায় না? কি হয়েছে কি? বাবা, তোমার তো টাকা পয়সার অভাব নেই, আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। 10 লক্ষ টাকা? তোমার কি মাথা ঠিক আছে নাকি? এত টাকা দিয়ে তুমি কি করবে শুনি? এই 10 লক্ষ টাকা দিয়ে আমি দেশের বাইরে চলে যাব। আজ সকালবেলা খোকনের সাথে আমার কথা হয়েছে। খোকনের এক মামা দেশের বাইরে থাকে, তিনি যাওয়ার সব ব্যবস্থা করে দেবেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় করো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে শেষ পর্যন্ত ওই লাফাঙ্গা ছেলের পাল্লায় পড়ে নিজের বাবা মাকে ছেড়ে তুমি দেশের বাইরে চলে যেতে চাচ্ছ। কিন্তু মনে রেখো, এরকম খারাপ একটা ছেলের পেছনে আমি একটা টাকাও ব্যয় করব না, এটা মনে রেখো। বাবা, তুমি তোমার মতো তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো, আমি কিছুই বলিনি। দয়া করে আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েও না তুমি। আমার প্রাপ্য অংশটুকু আমাকে বুঝিয়ে দাও, আমি দেশের বাইরে চলে যাব। লক্ষ্মী বাবা আমার, একবার আমার কথা মন দিয়ে শোন। তুই যে দেশের বাইরে চলে যাবি, তাহলে আমরা কি নিয়ে বাঁচব বল? তুই তো আমাদের একমাত্র সন্তান, তুই ছাড়া তো আমাদের কেউ নেই। তুমি যদি আমাকে নিয়ে ভাবতে, তাহলে অন্য একটা মহিলাকে বিয়ে করতে না। তুমি আমার ভালো মন্দ কিছুই ভাবনি, শুধু নিজের স্বার্থটাই দেখেছ। আর তাই আমি আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কি ব্যাপার জহির মিয়া, হঠাৎ করে কি এমন সমস্যা হলো যে তুমি তোমার সকল সম্পত্তি একেবারে বিক্রি করে দিচ্ছ? আপনার কাছে কোনো কিছু লুকাবো না মোড়ল সাহেব, আসলে আমার ছেলেটা দেশের বাইরে যেতে চাচ্ছে, সে আর এ দেশে থাকবে না। কি বলছো তুমি? একটা মাত্র ছেলে তোমার, আর তুমি কি না তাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছ? আমার পরিবারের সব কথাই তো জানেন আপনি। স্ত্রী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করেছি। আসলে হাসান আমার বউকে মেনে নিতে পারছে না, সারাক্ষণ সংসারে অশান্তি লেগেই আছে। দেখো, যা ভালো মনে করো তাই করো। তুমি যদি চাও তাহলে তুমি তোমার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতেই পারো, আমার আর বলার কিছুই নেই। আমার ছেলেটা এমন ছিল না,
সব হয়েছে ওর বন্ধু খোকনের জন্য। খোকনের জন্যই আজকে আমার ছেলেটার এই অবস্থা। খবরদার জহির, খোকনের পাল্লায় তোমার ছেলেকে পড়তে দিও না। ও কিন্তু মোটেও সুবিধার না। গ্রামের সবাই জানে ও কতটা ধান্দাবাজ ও খারাপ ছেলে। জানি না কি করে আমার ছেলেটা ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করলো, আর ওই ছেলেটার পাল্লায় পড়ে আজকে ও এতটা বিগড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল এসে টাকাগুলো নিয়ে যেও। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর মাত্র 7 দিন বাকি। তুমি কি আমার টাকাগুলো জোগাড় করেছো? আমি তোর জন্য আমার সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি, তারপরেও কিছু টাকা কমতি আছে। জানি না এই টাকাগুলো কোথা থেকে জোগাড় করব। তুমি দয়া করে আমাদের ছেড়ে চলে যেও না। তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আপনার কথা শুনে হাসি পাচ্ছে। আমি চলে গেলে তো আপনি খুশি হন। তাহলে তো সংসারে সবকিছু আপনি পেয়ে যান, তাই না? খবরদার বলছি, আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা। যা এখান থেকে। সত্যি যদি টাকা কম হয় তাহলে আমি সমস্ত গয়না বিক্রি করে দেব। তারপরও চাই হাসানের স্বপ্নটা পূরণ হোক। আপনার টাকা আমার প্রয়োজন নেই। তাছাড়া আপনার গয়না বিক্রির টাকা আমি কেন নিতে যাব? আপনি আমার কেউ নন। হোকু, তুমি তাড়াতাড়ি ওকে একটা ভালো হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ওর অবস্থা খারাপ, ও চোখ মেলে তাকাতে পারছে না। পানি, কেউ আছো? আমাকে একটু পানি দাও। তৃষ্ণায় বুকের ছাতিটা একবারে ছিঁড়ে যাচ্ছে। পানি দাও আমাকে। লক্ষ্মী বাবা, চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তোকে আমি সেবা করে সুস্থ করে তুলবো রে বাবা। ওমা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে কতটা ভালোবাসো এটা বুঝতে পারছি আমি। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। না বাবা, তুই আমার সন্তানের মতো, তোর ওপর আমার কোনো রাগ নেই। হগু শুনছো? তুমি দয়া করে একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করো। আমার তো ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে ওর বড় কোনো রোগ হয়েছে। এই জ্বর স্বাভাবিক নয়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওকে শহরের কোনো ভালো হসপিটালে ভর্তি করুন। ডাক্তার সাহেব, যত টাকা পয়সা লাগে আমি খরচ করব। দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করার ব্যবস্থা করুন। সুস্থ করার ব্যবস্থা করুন আপনি। মা, দেখো, বাজার থেকে আমি একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি। এবার ভালো করে মুড়িঘন্ট রান্না করো। কতদিন হয়ে গেল তোমার হাতের মুড়িঘন্ট খাওয়া হয় না। বাবা, এ তো অনেক বড় মাছ। তুই যা, গোসল করে আয় বাবা। তোর জন্য আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। আজ ভালো করে কাতলা মাছের মুড়ি ঘন্ট রান্না করব। আমার ছেলে খেতে চেয়েছে বলে কথা। শম্পা, তোর জন্য আমি লাল চুড়ি নিয়ে এসেছি। এই চুড়িগুলো পরে আমাকে একবার দেখা দেখিনি। আমার লক্ষ্মী বোনটাকে কেমন লাগে দেখতে, আমি সেটা দেখতে চাই। ভাইয়া, তুমি শুধু শুধু আমার জন্য টাকা খরচ করলে কেন বলো তো? সেদিনই তো বাজার থেকে আমার জন্য কত কিছু নিয়ে এলে। আমি তোমাকে বলেছিলাম শুধু শুধু টাকা নষ্ট করো না। থাক, তোর ভাই যখন দিচ্ছে তোর নিতে আপত্তি কোথায়? ভাইয়ের টাকা পয়সা খরচ করার চিন্তা তোকে করতে হবে না। তোকে তোর ভাই দিয়েছে
এটা তুই তোর কাছেই রাখ। দেখলি তো তোর ভাই তোকে কত ভালোবাসে। প্রতিদিন বাজার থেকে আসার সময় তোর জন্য কিছু না কিছু নিয়ে আসে। কি বলবে, এই সংসারে একদিন ভাঙা ছিল, আমার সংসারে আবার সুখ শান্তি ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন। ওর জন্য যদি টাকা খরচ না করি তাহলে কার জন্য খরচ করব বলো তো? তোদেরকে আমি কত দূরে ঠেলে দিয়েছি, কিন্তু যখন আমি অসুস্থ হলাম আমার মা আমার খুব সেবা যত্ন করেছে, তার সমস্ত গয়না বিক্রি করে আমার চিকিৎসা করিয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি তিনি আমার সত্যিকারের মা। এবার এই সংসারে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। আমাদের সংসারে আর কোনো ঝামেলা থাকবে না। পঞ্চগড় গ্রামে একজন কাঠুরি বাস করত। তার নাম ছিল রঘু। রঘু নিঃসন্তান ছিল। সংসার জীবনে তার কিছুর অভাব না থাকলেও একজন সন্তানের তার ছিল বড্ড অভাব। নিঃসন্তান দম্পতির সন্তানের অভাবে সংসারটা নিস্তেজ প্রায়। আজ বেশ কিছু আম পারলাম, এবার আমের ভাগ কম হওয়ায় হাটে আমের বেশ দাম। কি গো বউ, আম সব কুড়ানো শেষ হয়েছে? কি গো, কি হলো, কথা কানে যায় না নাকি? ও বউ, এক মনে বসে আমের কি দেখছো তুমি? কি আর করব, ভাবছি যদি আজ আমাদের একটা সন্তান থাকতো তবে আমগুলো দেখে কত খুশি হতো বলো তো। হ্যাঁ, তা তো হতোই। তুমি আর এ নিয়ে কোনো চিন্তা করো না, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে। বাবা, বাবা রে, কত রোদ পড়েছে, এই রোদের ভেতর কি আর হাঁটা যায়? মা, আমায় একটু জল দিবি? তেষ্টায় গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে বুড়িমা। তুমি বারান্দায় বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। নাও বুড়িমা, জলটুকু খেয়ে নাও। বউ, বুড়িমাকে এখান থেকে কটা আম দাও। এই নাও বুড়িমা, আমগুলো খেয়ে নিও। বাহ, আমগুলো তো বেশ রসালো মনে হচ্ছে। নাতিনটা বেশ কিছুদিন ধরে আম খাবো করছে, কিন্তু টাকার জন্য কিনতে পারছি না। তোরা বড্ড উপকার করলি, তোরা দুজনেই খুব ভালো। তোমার নাতি নাম খাবে, নিশ্চয় সে অনেক মিষ্টি মেয়ে। আমারও যদি একটা সন্তান থাকতো তাহলে কত ভালো হতো। তোদের কোনো সন্তান নেই? না গো বুড়িমা, আমাদের ঘর আলো করার জন্য একটা বাতির যে বড্ড অভাব। নে, এই ফুল দুটো নে মা। ফুল? আমি ফুল দিয়ে কি করবো গো বুড়িমা? এই দুটো ফুল 2 দিন কাঁচা দুধ দিয়ে বেটে রস করে খাবি। ওপরওয়ালায় রসিলায় তোর দিকে তাকালেও তাকাতে পারে। ফুলের রসিলায় আমার দিকে তাকাবে? তোরা ভালো থাকিস মা, এবার যে আমায় উঠতে হবে। কি গো, উঠবে না নাকি? বেলা যে বেশ হলো, আজ কি আর জঙ্গলে যাবে না? যেতে তো হবেই, শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে বউ। তুমি কাজ গুছিয়ে খাবারটা গুছাতে লাগো, আমি একটু পরেই উঠছি, কেমন? কি গো বৌদি, বৌদি, দুধ নিয়ে যাও, পাতিলটা আনো দেখিনি। সে কখন থেকে পথ চেয়ে বসে আছি, তা আজ এত দেরি হলো যে দাদা? পাশের গ্রামে আজ একটু কাজে গিয়েছিলাম, এই জন্যই দেরি হয়ে গেছে। এই নাও,
দুধ নাও। ওমা, আজ এত বেশি কেন? দুদিনের দুধ একসাথে দিয়ে গেলাম, কাল আসবো না, গিন্নিকে নিয়ে মেয়ের বাড়ি বেড়াতে যাব। কমলা বুড়ির দেওয়া ফুল দুটি খেয়ে গর্ভবতী হলো। রঘু আর কমলার যেন খুশি শেষ ছিল না। কিছুদিন পরেই কমলা দুটো কন্যা সন্তানের জন্ম দিল। গিন্নি, মেয়েটা কাঁদছে, ওকে কোলে নাও, একটু খেতে দাও। না, ওকে আমি খেতে দিতে পারবো না। কি অদ্ভুত চেহারা হয়েছে, ওকে দেখলেই আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে। এমন মেয়ের জন্ম দিলাম, এই সমাজের কাছে মুখ দেখাবো কি করে? সমাজ কি তোমাকে এতদিন বাচ্চার অভাব পূরণ করেছে? ও কালো, দেখতে খারাপ হলেও তো আমাদেরই মেয়ে, তাই না? উপরওয়ালা এই একটা মেয়েই তো দিতে পারতো, এত কুৎসিত মেয়েটা দেবার কি দরকার ছিল? এই তো বাবা, কাঁদে না, কাঁদে না। ও ও, কাঁদে না, কাঁদে না, আমার লক্ষ্মী মেয়ে। বউ, এদের নাম তো রাখা হলো না। আমার এই মেয়েটার নাম রাখলাম হিমু, আর ওটার নাম তোমার যেটা ইচ্ছে রাখো। আমি রাখবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এর নাম গোলাপি থাক। আজ থেকে আমার লক্ষ্মী দুটো মেয়ে। অনেক সাধনার পরে আমার দুই রাজকন্যা আমার ঘর আলো করে এসেছে। এভাবেই কেটে গেল বেশ কিছু বছর। হিমু ও গোলাপিও বেশ বড় হলো। গোলাপি দেখতে কুৎসিত ছিল বলে ছোট থেকেই কমলা তাকে অবহেলা করত, কিন্তু হিমুর ক্ষেত্রে ছিল বিপরীত। হিমুকে সে ভীষণ ভালোবাসতো। এই দাঁড়া দাঁড়া, তুই এক্ষুনি খেতে বসিস না, আমি শুধু ভাতটা এনেছি। পানি তরকারি ওগুলো ওগুলো রান্নাঘর থেকে নিয়ে আয়। চল গোলাপি, আমিও তোকে সাহায্য করি। না রে মা, তুই এখানে বস, তুই পারবি না। গরম তরকারি হাতে লাগবে তো ফোসকা পড়বে। মা সব সময় আমার সাথে কেন এমন করে? নিজের মা কি কখনো এমন হয়? মা আমাকে একটুও ভালোবাসে না। আমি আজ মাথা খাবো না মা, আমার মাথা খেতে একটু ভালো লাগে না। খানা মা, খেয়ে নে। মাথা না খেলে তোর ব্রেন ভালো হবে না। আমার সোনা মেয়ে, পড়াশোনা করতে হবে তো। আমাকেও আজ একটা মাছের মাথা দাও না মা, আমার যে মাছের মাথা খেতে খুব ভালো লাগে। যা দিছি চুপ করে খেয়ে ওঠ। সবসময় এটা খাবো ওটা খাবো। তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। জঙ্গলে তোর বাবা কাঠ কেটে রেখেছে। জঙ্গলের ভেতরে মোটা আম গাছের নিচ থেকে ওই জ্বালানিগুলো নিয়ে আয় দেখি। আহ বউ, তাও না ওকে আজ একটা মাছের মাথা। আর জ্বালানিগুলো ওকে আনতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। না বাবা, আমার মাছের মাথা লাগবে না, তোমরা খাও, আমি জ্বালানিগুলো নিয়ে আসছি। দেখো দেখো, তোমার মেয়ে তেজ দেখেছো? ইস, কবে যে নামবে আপদটা ঘাট থেকে। যদি কখনো আর এ বাড়িতে ফিরতে না পারতাম, তবে মনে হয় খুব ভালো হতো। মা খুব খুশি হতো। আচ্ছা, আমি যদি আর কখনো না ফিরে আসি। নানান কথা ভাবতে ভাবতে গোলাপি জঙ্গলের ভেতরে এসে পড়ল। জঙ্গলের পথ ধরে সে আর মনে হাঁটছিল। হ্যাঁ, আমি আর ফিরে যাব না, এই জঙ্গলের ভেতরেই থাকবো। কিন্তু এখানে শুনেছি অনেক বাঘ ভাল্লুক আছে। ওহ না, থাকবো না এখানে, কষ্ট করে হলে বাড়ি ফিরে যাব। কিছু দূর গিয়ে গোলাপি থমকে দাঁড়ালো। হে কি, আমি কোথায় এলাম? আমি তো পথ ভুলে গেছি, আমি অন্য পথে চলে এসেছি। এবার এবার কি হবে? আমি জঙ্গলের পথঘাট তো ভালোভাবে চিনি না। আমার যে খুব ভয় করছে, কোথায় যাবো এবার? ওইটা ওইটা কি দেখা যাচ্ছে? কি ওটা?
এটা তো এটা তো একটা ব্যান্ড। বাহ, ব্যান্ডটা তো দারুণ। থাক, এটা বাড়ি গিয়ে বোনকে দেব। এখন বেশ ক্লান্ত লাগছে, একটু বরং জিরিয়ে নি। গাছের ছায়ায় গোলাপি সেখানেই বসে পড়লো। ব্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে আচমকা কি মনে করে যেন গোলাপি ব্যান্ডটা মাথায় পড়লো। এখন বরং এটা পরে আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে পরে বোনকে দেব। ব্যান্ডটা মাথায় দিতেই গোলাপি সেখানেই জ্ঞান হারালো। হে কি, হে আমি কোথায় চলে এলাম? এটা গোলাপ বাগান, কালো গোলাপ। আহ, আমার চুল, আমার চুল সোনার হলো কি করে? তুমি এই ব্যান্ডটা পরেছিলে, সেই ব্যান্ডটা ছিল জাদুর ব্যান্ড, যার কারণে তুমি ওটা পরার সাথে সাথে তোমার চুলগুলো সোনার হয়ে গেছে। যা, সোনার চুল? কিন্তু এত অবাক হবার কিছু নেই মেয়ে। এখন থেকে এই চুলের ভিতরে তোমার শক্তির সব উৎস। চুলগুলো যদি কেউ কেটে নেয় তবে তুমি নিস্তেজ হয়ে পড়বে। শোনো ছোট্ট পাখি, শুনে যাও। ছোট পাখি শোনো। যা, পাখিটি চলে গেল। এবার এবার কি করব আমি? গোলাপি যখন মন খারাপ করে সেখান থেকে উঠে গোলাপ বাগানটি ঘুরে দেখতে লাগলো, তখনই তার চোখে পড়লো বড় একটা কালো গোলাপ। সে হাত বাড়িয়ে সেটা ছিঁড়তে গেল। গোলাপটি তো ভারী সুন্দর। মূর্খ মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ছিঁড়তে যাচ্ছ? ভুল হয়েছে আমার। আসলে আসলে আমি বুঝতে পারিনি। এই কালো গোলাপের বাগানটি আমার। এখানে আমি যেটা বলবো সেটাই হবে। আজ থেকে তুমি এই বাগানে বন্দী। এই কুটির তোমার আশ্রয়। তুমি এখন থেকে ওখানেই থাকবে। কিন্তু আমি যে এখানে থাকতে পারবো না। আমার বাবা মা যে আমার জন্য চিন্তা করবে। আমার এখানে যখন এসেই পড়েছো, তখন তো এখানেই থাকতে হবে। যদি এখান থেকে পালানোর চেষ্টাও করো, তবে তোমার ওই সোনার চুল তোমাকে বেঁধে এনে এখানে ফেলবে। কি ভাবছো এত? চিন্তার কিছুই নেই। তোমার এখানে কোনো ক্ষতি হবে না। তোমার এই সোনার চুল তোমাকে সব কাজে সাহায্য করবে। যাও, এবার তুমি কিছু খেয়ে বিশ্রাম নাও। অনেকটা ক্লান্ত তুমি। এখানে খুব আরাম আয়েসের জীবন, যেটা আমি বাবা মার কাছে থাকলে কখনো পেতাম না। কিন্তু বাবা মা হেমুর কথা যে আমার খুব মনে পড়ছে। নিজের সাথে বিভিন্ন কথা বলতে বলতে গোলাপি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো, মিষ্টি মেয়ে, তাহলে কি তোমার ঘুম ভাঙলো? হ্যাঁ ভাঙলো তো। কিন্তু এত সকাল সকাল তুমি এখানে? তোমাকে দেখতে এলাম। তুমি কেমন আছো? তুমি তো খুব মিষ্টি করে কথা বলো। ও মিষ্টি মেয়ে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু কালকের জন্য দুঃখিত। কেন? ওই যে তোমাকে বকা দিলাম, তাই। এটা কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু কি মিষ্টি মেয়ে? আমি কি এখান থেকে কোনোদিনও যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবে। তবে কোনো একদিন যদি কখনো আমার উদ্দেশ্য সফল হয়। কিন্তু যদি তুমি আমাকে না বলে এখান থেকে চলে যাও, তাহলে আমার মৃত্যু অনিবার্য। না না, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আমি চাই না আমার জন্য তোমার মৃত্যু হোক। আমি তোমার অনুমতি ছাড়া কখনো এখান থেকে যাব না। এইভাবেই অনেক দিন পার হলো। প্রজাপতি ও গোলাপির ভেতর বেশ বন্ধুত্ব হলো। এমনই একদিন গোলাপি মন খারাপ করে গোলাপ বাগানে বসেছিল। তখন প্রজাপতি উড়ে এসে তার কাঁধে বসলো। তোমার কি মন খারাপ? তুমি এখানে বসে আছো যে? হ্যাঁ, আজ আমার মনটা খুব খারাপ লাগছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি কি তোমার মা বাবার কাছে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি
আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই, কিন্তু আচ্ছা, তুমি যেতে পারো, তবে সেখানে 3 দিনের বেশি থাকতে পারবে না। আমি রাজি, আমি রাজি, আমি ফিরে আসবো। তোমাকে কথা দিচ্ছি, 3 দিন পরেই আমি ফিরে আসবো। যাও, এই পঙ্খিরাজ ঘোড়া তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। আমার বন্ধু, আমাকে একবার স্মরণ করলেই আমি তোমাকে আবারও এসে নিয়ে যাব। ঠিক আছে পক্ষীরাজ, তুমি এবার আসতে পারো। গোলাপি ধীর পায়ে ঘরে ঢুকতে দেখলো তার মা বোন ঘরে বসে কথা বলছিল। গোলাপিকে দেখেই যেন সবাই অবাক হয়ে গেল। তারা সবাই গোলাপিকে দেখে খুব খুশি হলো। তারা সবাই গোলাপিকে ঘিরে সব কথা শুনলো। যাক, আমার ঘরের মেয়ে ঘরে চলে এসেছে, এটাই আমার শান্তি। বোন, কত সুন্দর হয়েছে তোর চুল, আর তুইও দেখতে খুব সুন্দর হয়ে গেছিস। তোর মতো যদি আমারও অমন সোনার চুল হতো না। তোর নেই তো কি হয়েছে, আমার আরেক মেয়ে তো আছে। আমার সব শক্তি এই চুলের ভেতর বোন, আমি যে সোনার চুলেই বাঁধা। তোমরা বসে কি শুধু গল্পই করবে? কতদিন পরে মেয়েটা আমার বাড়িতে এসেছে, তাড়াতাড়ি খাবারের বন্দোবস্ত করো। আমি এখনই যাচ্ছি। মা হিমু, আমার সাথে আয় তো, হাতে হাতে সাহায্য করবি। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামলো। গোলাপি তার চুলগুলো চিরুনি করতে সেখানে অনেকগুলো সোনার চুল পড়লো। সোনা, এতগুলো সোনা! আচ্ছা, আমি যদি গোলাপের কাছে কিছু সোনা চাই, ও কি দেবে আমাকে? মা গোলাপি, কি করছিস রে মা? এই তো মা, চুল চিরুনি করলাম। বসো মা, এখানে বসো। জানিস মা, আমাদের সংসারে তো কত অভাব। তোর বাবা আগের মতো আর কাজও করতে পারে না। হ্যাঁ মা, আমি জানি তো, বাবার জন্য আমার খুব চিন্তা হয়। তা তুই যখন চিন্তা করিস, তখন একটু সাহায্য করলেও তো পারিস আমাদের, নাকি? সাহায্য কিভাবে মা? তোর এই সোনার চুল কেটে আমাদের কিছু সোনা দিয়ে যা মা, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা মা, দেব, তুমি কোনো চিন্তা করো না। নে মা, কেটে দে। নাও মা, এবার আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। এই সোনার চুল বিক্রি করে তোমরা সারা জীবন পার করতে পারবে। এইটুকু সোনার চুলে তো আমার হবে না, আমার আরো অনেক সোনা দরকার। এই সোনার চুল আমার চাই চাই। তুই কিছু মনে করিস না গোলাপি, তুই তো এমন সোনা অনেক পাবি, কিন্তু আমার আর হিমুর তো একটা ভবিষ্যৎ আছে, নাকি? কমলা মনে মনে কথাগুলো বলছিল। সে গোলাপির মাথা থেকে এক গুচ্ছ সোনার চুল কেটে নিল। পরের দিন সকালে গোলাপি বিছানা থেকে আর উঠতে পারে না, শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। আহ, কি হলো কি আমার?
কি হলো? শরীরটা এমন কেন লাগছে? আমি যে বিছানা থেকে উঠতে পারছি না।